নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে, অবশেষে জানিয়ে দিলেন সুকান্ত। মুসলিমদের আঘাত করার জন্য চ্যাংদোলা ইস্যুতে মমতা গর্জে উঠতেই পাল্টা গিরগিটি বললেন শুভেন্দু। 2026 এলে তবে কজন বিধায়ককে নিয়ে বিধানসভায় ঢুকবেন ভাবুন, সংখ্যালঘু মন্তব্যে শুভেন্দুকে নৌশাদ। আবার সকলের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকবে, জানুন কাদের জন্য বরাদ্দ। নিয়োগ দুর্নীতিতে জামিনের আবেদন ধৃত শান্তনুর, পাল্টা সওয়াল সিবিআই আইনজীবীর। বাংলায় বিধানসভা ভোটে সব আসনে প্রার্থী দেবে মিম, ঈদের পর রাজ্যে ওয়েসি। পুলিশ ক্যাম্পে ঢুকে 3 পুলিশকে বেধড়ক মারধর, গ্রেপ্তার 7। দিল্লির তরুণী আইনজীবীর ওপর পুলিশের হামলা, রড দিয়ে আঘাত, নিন্দায় সরব বার অ্যাসোসিয়েশন। এবার আসছি বিস্তারিত খবরে। 2021 সালের মতোই 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিজেপির এই ব্যাপারে চিন্তাভাবনা কি সত্যিই 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই করবেন শুভেন্দুবাবু? এবার তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দেন, তাহলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। অর্থাৎ শুভেন্দুবাবুর এই লড়াই করার মানসিকতাকে বিজেপি স্বাগত জানাচ্ছে এবং সেক্ষেত্রে যে বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাজিত করার জন্য প্রস্তুত, তা স্পষ্ট হয়ে গেল সুকান্তবাবুর কথায়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সংখ্যালঘু মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই এই চ্যাংদোলা ইস্যুতে উত্তাল বিধানসভা। তৃণমূলের সাপ কথা, ধর্মের ভিত্তিতে এমন হুঁশিয়ারি দেওয়া যায় না। বিধানসভা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন স্পিকার। এদিন মমতা নিজেও একাধিকবার সবাইকে চুপ করতে বলেন, কিন্তু ততক্ষণে কার্যত উত্তাল হয়ে উঠেছে বিধানসভার অন্দরমহল। বিজেপি বিধায়কদের চিৎকারের মাঝেই পাল্টা আক্রমণ শানিয়ে মমতার সপাট জবাব, আপনারা ধর্মীয় কার্ড খেলেন, সবথেকে বড় ধর্ম মানবিকতা। ধর্মের নামে জালিয়াতি করবেন না, আমি একজন হিন্দু, এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না, এখানেই শেষ নয়। এরপর তিনি আরও বলেন, বাংলাকে অবমাননা করবেন না, ভাগ করার চেষ্টা করবেন না বাংলাকে। আপনারা কেন মুসলিমদের টিকিট দেন না? আমি তো 79% হিন্দুদের টিকিট দিই, মহিলাদেরও টিকিট দিই। আসলে কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে। রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো এদিন বললেন, রোজার মাসকে বেছে নিয়েছে মুসলমানদের আঘাত করার জন্য। সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন, সর্বধর্ম সমন্বয় জিন্দাবাদ। পাল্টা জবাবে তৃণমূলকে এক হাতে নিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভায় দাঁড়িয়ে এদিন তিনি জানতে চান, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন, তার বেলা কি হবে? অন্যদিকে এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এদিন নাম নিয়ে বলেন, আমরা বিধানসভা ভাঙচুর করব। আমরা কি মমতা ব্যানার্জি নাকি? আমরা আশিস ব্যানার্জি? আমরা জ্যোতিপ্রিয় মল্লিক নাকি? বিধানসভার হেরিটেজ পাবলিক প্রপার্টি মমতা ব্যানার্জি ধ্বংস করে। রতন টাটা এই জন্যই বলেছিলেন, আমি ব্যাড এম ছাড়লাম, গুড এমের কাছে যাচ্ছি। কাল বিধানসভায় নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল, এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু এদিন রীতিমতো ফুঁসে উঠে বললেন, ও যেরকম নিজেই গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী যুবনেত্রী করে পরিচিতি দিয়েছিল, রাজীব গান্ধীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তারপর রাস্তায় ঘুরছিল। অটলজি তাকে শেল্টার দিয়েছিল। বেইমান। গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেইমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বেইমানি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার গোটা বিতর্কে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভারতের বৈচিত্র্যের গোড়ায় আঘাত হানা হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। বুধবার বিধানসভার বাইরে গোটা বিতর্কে মুখ খোলেন নৌশাদ। তার বক্তব্য, কারোর ভোট ব্যাংকের হিসাবে রাখার প্রয়োজন নেই। শুভেন্দুর মন্তব্যে তীব্র নিন্দাও করেন নৌশাদ। তার কথায়, শুভেন্দুবাবু ইচ্ছে করে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করছেন, হিন্দু মুসলিম বাইনারি তৈরি করছেন, যাতে তৃণমূল এবং বিজেপির মধ্যে টোটাল ভোট ভাগ হয়ে যায়। তার জন্যই এই অপচেষ্টা। যে দলগুলি ধর্মনিরপেক্ষ হিন্দু মুসলিম রাজনীতির বিরোধী, তাদের বিরুদ্ধে অপচেষ্টা চলছে।
শুভেন্দুবাবু যে মন্তব্য করছেন তার তীব্র নিন্দা করি, তীব্র ধিক্কার জানাই। ওর এই মন্তব্য আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত, অগণতান্ত্রিক। এদিন শুভেন্দুর মন্তব্যের তীব্র নিন্দা করেন মমতাও। বিরোধী দলনেতা যে মন্তব্য করছেন তা মেনে নেওয়া যায় না বলে জানান। কোনো ধর্মকে এভাবে অপমান করা যায় না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি সব ধর্মের চেয়ে মানব ধর্ম বড় বলেও জানান। লাগাতার যে মন্তব্য করে চলছেন শুভেন্দু, তাতে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তার এত সাহস হয় কি করে, বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন তোলেন মমতা। দীর্ঘদিন পর আবারও পশ্চিমবঙ্গবাসীদের জন্য চলে এলো বিশাল বড় সুখবর। নতুন বছরে আবারও প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় একটি আপডেট নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হয়েছে দীর্ঘদিন পর আবারও প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন, যার ফলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে সকলের। ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ, ছাত্রছাত্রী, কৃষক সম্প্রদায়, সকল শ্রেণীর মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে প্রচুর অঙ্কের টাকা ঢোকে। বছরে প্রায় 2 থেকে 3 বার এই টাকা দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য সরকার রাজ্যবাসীদের কথা চিন্তা ভাবনা করে এবং তাদের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে প্রতি বছর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেন। নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহায়তা করে থাকেন। এবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা পেতে চলেছেন রাজ্যবাসীরা। ইতিমধ্যেই 2024 সালে কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আবারও নতুন করে এই প্রকল্পের মাধ্যমে কিস্তির টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে নতুন করে এই প্রকল্প চালু করেছেন এবং এখনো পর্যন্ত এই প্রকল্প সঠিকভাবেই চলছে। তবে আপনি যদি এখনো রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা উপভোগ না করে থাকেন বা রাজ্য সরকারের এই প্রকল্পে টাকা না পেয়ে থাকেন, তাহলে খুব দ্রুতই আপনি এই প্রকল্পে আবেদন জানিয়ে টাকা পেতে পারেন। প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের তরফে জামিনের আবেদন করা হয়েছিল সিবিআই এর বিশেষ আদালতে। বুধবার সেই মামলার শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুনানি চলাকালীন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিক ঘটক সওয়াল করেন, প্রথম চার্জশিটে সাক্ষী হিসাবে আমার মক্কেল এসেছিলেন। দুটো মামলায় আমার মক্কেল মোট 2 বছর 2 দিন ধরে হেফাজতে রয়েছেন। 2.5 বছর পরে আমার মক্কেলের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেখানে প্রথম চার্জশিটে আমার মক্কেলের নাম নেই। এখনো পর্যন্ত এই মামলায় মোট 4টি চার্জশিট দেওয়া হয়েছে। আমার মক্কেলের মাধ্যমে 1.3 কোটি টাকা গিয়েছে, এটাই অভিযোগ। জামিনের আবেদন করতে চাই। অন্যদিকে সিবিআই এর আইনজীবী সওয়াল করেন, 2023-এর 26শে নভেম্বর ওনাকে শোন অ্যারেস্ট করা হয়। উনি পশ্চিমবঙ্গের শাসক দলের একজন সদস্য। অযোগ্য প্রার্থীদের থেকে 1.39 কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকা উনি সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েছিলেন। প্রতি ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়েছিলেন। মেটেরিয়াল আর মৌখিক প্রমাণের ভিত্তিতে উনি ইডির মামলায় জামিন পেয়েছেন। অন্যদিকে চিকিৎসার জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু এই শান্তনু থেকে টাকা সংগ্রহ করেছিলেন। ওনাকে জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হবে। পাশাপাশি উনি তথ্য প্রমাণও লোপাট করতে পারেন। তার দাবি, সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পেলেও উনি সিবিআই এর নজরদারিতে রয়েছেন। এই দুর্নীতির বিভিন্ন ধাপ রয়েছে। দুর্নীতি এজেন্ট থেকে সাব এজেন্টের মাধ্যমে সরকারি আধিকারিকদের মধ্যে হয়েছে। উনি খুবই প্রভাবশালী। জামিনের তীব্র বিরোধিতা করছি। আসাউদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিস ইতেহাদ উল মুসলিমিন, সংক্ষেপে মিম, এ রাজ্যে 2026-এ বিধানসভা ভোটে সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। দলের দাবি, পশ্চিমবঙ্গে এখনও মুসলিম জনসংখ্যা 40%-এরও বেশি। তাই তারা মুসলিম অধিকার রক্ষার দাবিতে পূর্ণ শক্তিতে নামতে চলেছে ভোটে। মিমের মুখপাত্র ইমরান সোলাঙ্কি বলেন, আমরা এখানে একটি বিরাট ঘোষণা করছি। আমরা এর আগে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লি বিধানসভার ভোটে লড়েছি। বাংলাতেও আমরা সব আসনে লড়াই করব। গত পঞ্চায়েত ভোটে মিম মালদহে 60,000, মুর্শিদাবাদে 25,000 এবং অন্যান্য এলাকা থেকে 15,000 থেকে 18,000 ভোট পেয়েছিল। 2026-এর ভোটে আরও ভালো ফলের আশায় মঙ্গলবার থেকেই বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে মিম। তিনি আরও বলেন, তৃণমূল সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রযোজনকে উপেক্ষা করেছে। তার অভিযোগ, মুর্শিদাবাদে মুসলিমদের জন্য একটিও বিশ্ববিদ্যালয় নেই। তৃণমূলের কাজে যাদের মোহভঙ্গ ঘটেছে, সেই মুসলিমদের জন্য বিকল্প রাজনৈতিক জমি গড়ে তুলতে আসছে মিম। দলের দাবি, মালদহ, মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত জেলায় গত পঞ্চায়েত ভোটে তারা আশা অনুরূপ ফল পেয়েছে।
জল্পনাকে উস্কে দিয়ে আরও এক ধাপ এগিয়ে দাবি করা হয়েছে যে তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক আড়ালে আবডালে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই পরিস্থিতিতে বাংলার রাজনীতিতে মিমের প্রবেশ ঘটলে তা তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে থাবা বসাতে পারে। তৃণমূলের পকেট এখন প্রায় 30% মুসলিম ভোট রয়েছে। সেই কারণে অনেকের অনুমান ওয়েসিস দল বাংলার ভোটে অংশ নিলেও তাতে পরোক্ষে বিজেপিরই সুবিধা হবে। যদিও এই ধরনের অনুমান, সন্দেহ বা জল্পনা নিয়ে মুখ খুলতে রাজি হননি কেউই। পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে 3 পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় 7 হামলাকারীকে গ্রেপ্তার করল পুলিশ। সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই পুলিশ ক্যাম্পে গতকাল রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জন্য 50 থেকে 60 জন গ্রামবাসী আচমকা হামলা চালায়। গতকাল রাতে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে উপস্থিত 3 পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনায় ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে সোনামুখী থানার পুলিশ। এদিকে হামলাকারীদের মারে গুরুতর জখম 3 পুলিশ কর্মী এখনও চিকিৎসাধীন রয়েছে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই পুলিশ ক্যাম্পে গতকাল ধরে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জন্য 50 থেকে 60 জন গ্রামবাসী আচমকা হামলা চালায়। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী এবং জয়ন্ত কুমার খাঁ। হামলাকারীরা গ্রামবাসী 3 পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে। ঘটনায় 3 পুলিশ কর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল রাতে আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় 19 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 7 জনকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ফের দিল্লিতে পুলিশের হাতে আক্রান্ত আইনজীবী। সাদা পোশাকে তরুণ আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির ক্যান্টনমেন্ট থানার পলাম এলাকায়। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে আইনজীবী মহল। আহত আইনজীবীর নাম আয়ুষ রঞ্জন ঝা। তিনি দিল্লির রোহিণী বার অ্যাসোসিয়েশনের সদস্য। অভিযোগ, পালাম এলাকায় ওই আইনজীবীর উপর রড নিয়ে হামলা চালায় পুলিশ কর্মী। গুরুতর আহত হন আয়ুষ। চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল হলেও মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম সামনে আসেনি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রোহিণী কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আইনজীবীদের আরও কয়েকটি সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দিল্লি জুড়ে আইনজীবীদের উপর ক্রমবর্ধমান আক্রমণ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন তারা। আইনজীবীরা প্রশ্ন তুলছেন, তাদের সুরক্ষা ও মৌলিক অধিকারের জন্য আর কতদিন লড়াই করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মীর কঠোর শাস্তির দাবি জানিয়ে কয়েকজন দাবি তুলেছেন তারা। ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের সঙ্গে আইনজীবীদের উপর আক্রমণ রোধের জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন আইনজীবীদের সংগঠন। এছাড়াও অভিযুক্ত পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন আইনজীবী মহল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।